নমস্কার, নিউজ ওয়াচের পর্দায় আবারও আপনাদের সকলকে স্বাগত পর্দাফাঁস বিশেষ অনুষ্ঠানে। এই পর্দাফাঁস বিশেষ যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনাদেরকে নানান ধরনের বিষয় নিয়ে আমরা পর্দাফাঁস করে থাকি। যেমন আপনারা জানেন, বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে নেপাল। বেশ কয়েকদিন ধরে গত 36 ঘন্টার মধ্যেই সরকারকে ফেলে দেওয়া হয়। যে অলির সরকার ছিল, যে সিপি শর্মা ওলি, সেই অলির সরকারকে একেবারে ভেঙে তছনছ করে দেওয়া হয়। সংসদ ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়, সিপি শর্মার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় এবং অলির বাড়ির পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় এবং উপপ্রধানমন্ত্রী তাকে ফেলে রাস্তায় মারধর করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে আগুনে পুড়ে মৃত্যু হয়। একাধিক ঘটনা ঘটে যায় নেপালের মাটিতে। কেন কি জেন জি বা যুব আন্দোলন, তাদের সেই যুব আন্দোলনের জেরে এই ঘটনা ঘটে। তারা এই ভ্রষ্টাচার অর্থাৎ দুর্নীতি এবং তারা এই পরিবারবাদ বা স্বজন পোষণ, সেই বিষয়গুলোকে নিয়ে তারা মূলত প্রতিবাদ জানিয়েছিলেন। বিষয়গুলোকে নিয়ে যেমন এই রাজ্যের সঙ্গে একটা তুলনা করা হচ্ছে। এই রাজ্যেও দুর্নীতিতে ছেয়ে গেছে সরকারের, এই রাজ্যেও পরিবারবাদে ছেয়ে গেছে, এই রাজ্যেও স্বজন পোষণ চলছে। সব কিছু নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হচ্ছে যুবকবৃন্দের মধ্যে, একটা যুবকদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। সেই যুবকরা কিন্তু আস্তে আস্তে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই ক্ষোভ বিক্ষোভের মধ্যে এবার সরকারকে সরাসরি তারা হুঁশিয়ারি দিয়ে ফেললেন যে তারা এই নেপালকে দেখে অন্তত শিক্ষা নিক, নেপালকে দেখে অন্তত তারা তাদের জ্ঞান ফিরুক। নেপালে যেভাবে আস্তে আস্তে যে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু একটা বৃহৎ ক্ষোভে পরিণত হয়েছে। এবার সেই নেপালের সেই ক্ষোভের কথাটা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়ে সাবধান করে দিচ্ছেন চাকরিহারারা, এসএসসির চাকরি প্রার্থীরা। তারা বেকার হয়ে গেছেন, তাদের রাস্তা আর নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা সেই নেপালের মতোই বেকার যুবকদের মতো, যেমন তাদের সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের হাতে চাকরি নেই, সমস্ত কিছু দিয়ে আস্তে আস্তে তাদেরকে একটা মানুষের ক্ষোভ দেখানোর জায়গা ছিল যেমন সেই সোশ্যাল মাধ্যমও বন্ধ করে দেওয়া হচ্ছে। তেমন এখানেও চাকরি বন্ধ করে দিয়ে এবং সেই চাকরির আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুলিশ পেটা তাদেরকে জেল খাটানো হচ্ছে, এমন নজির আপনারা দেখেছেন। বাড়ি থেকে বেরোলেই পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, বাড়িতে পুলিশ বারবার তাগাদা করছে, এমনও নজির দেখেছেন। এবং এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ধর্মতলা থেকে হঠাৎ দৌড় দিয়ে বিধানসভায় গিয়ে বিক্ষোভ দেখান বেশ কয়েকশো চাকরি প্রার্থী, এবং তারা গিয়ে বিক্ষোভ দেখিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম ডেডলাইন একটা বেঁধে দিলেন এবং খুব দ্রুত তাদের নিয়োগের জন্য তারা অ্যাপিল করলেন। বলা হচ্ছে যে যেমন নেপালে স্বজন পোষণ, নেপালে যেমন দুর্নীতির জন্য সরকারের পতন হয়েছে, যুবরা জেগে উঠেছে, তেমন এই রাজ্যেও কিন্তু যুবরা জেগে উঠছে। যুবরা একদিন কিন্তু নেপালের মতো অবস্থা হবে এবং পুলিশকে সেইটা নিয়ে একটা সতর্ক থাকতে বলছে। পুলিশকে বলছে যে আপনারা কিন্তু সাবধান থাকুন, নেপালের মতো অবস্থা হতে পারে এই রাজ্যেও। মূলত এই কথাটা বলার পিছনে একাধিক কারণ আমরা বিশ্লেষণ করব। যেমন নেপালে আপনারা জানেন যে এই যে ক্ষোভ আন্দোলন, গত পরশুদিনে যে সরকার পড়ে গেল, সেই সরকার পড়ে যাওয়ার পিছনে কিন্তু একদিনের কারণ নয়। সেখানকার সরকারের বিরুদ্ধে নানান ধরনের ক্ষোভ প্রকাশ করছিলেন। বিশেষ করে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল এই অলির সরকার দুর্নীতিতে ছেয়ে যাওয়ার ফলে গত 14 বছরে 7টি সরকারের পরিবর্তন হয়েছে। একবার প্রধানমন্ত্রীর ক্ষমতায় বসে তো ও বিরোধী জায়গায় বসে, আবার যোগ সাজস করে ও বিরোধী জায়গা থেকে প্রধানমন্ত্রীর জায়গায় আসে তো ও বিরোধী জায়গায় বসে। এই রকম ভাবে অলি এবং অপোজিশন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে চলছিল বলে সেখানকার মানুষের দাবি করা হচ্ছে। এবং সেখানকার মানুষ বুঝতে পারছিল যে না,
এই নতুন কাউকে দিয়ে বা সেখানকার নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট, এবং যে জাস্টিস তৎকালীন যে জাস্টিস প্রশ্ন তুলেছিলেন সেই জাস্টিসকে এখন প্রধানমন্ত্রী মুখ হিসেবে দেখতে চাইছেন যারা আন্দোলনকারী যুবকরা, জেনজিরা, তারা সেই সামনের সারিতে রাখতে চাইছেন প্রধানমন্ত্রী, আপাতকালীন প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকেই দেখতে চাইছেন, যা ভারতের সঙ্গে কানেকশন রয়েছে। তিনি বেনারস থেকে পড়াশোনা করেছিলেন এবং এখন কিন্তু সেই সেই নেপালেই মোদি মতো, নরেন্দ্র মোদির মতো, নরেন্দ্র মোদি যেমন সারা বিশ্ব কাঁপাচ্ছে এবং ভারতকে উন্নয়নে ভরিয়ে নিয়ে চলেছেন, পরিবারবাদ ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করছেন, সেই রকম আমাদের মানে নেপালেও কিন্তু নরেন্দ্র মোদির মতো একজন সরকারকে চেয়ে রাস্তায় নামছে এবং সেটা কিন্তু একটা নজিরবিহীন এবং ভারতের ক্ষেত্রে সেটা একটা ভালো দিক। যদিও এই যে পরপর তিনটি দেশের এইভাবে পতন গত 4 বছরের মধ্যে, যেমন হচ্ছে আপনার রাজাপক্ষের সরকার পড়ে গেল নেপালে, তারপরে বাংলাদেশে পড়ে গেল শেখ হাসিনার সরকার, সেখানেও কোনো পরিবর্তন হয়নি, শ্রীলঙ্কায়ও কোনো পরিবর্তন হয়নি আর্থিক অবস্থার, এবং নেপালে অনেকে ভাবছে যে পরিবর্তন হবে, অনেকে ভাবছেন যে চাকরি বাকরি হবে, অনেকে ভাবছেন যে নতুন সরকার এসে সঠিক দিশা দেখাবে, কিন্তু আদতে কি সেই বিষয়টি হবে? আদতে কি সেই বিষয়টিকে আমরা যতটুকু আশা রাখছি সেই আশানুরূপ ফল পাওয়া যাবে? এমনটা কিন্তু অনেকে মনে করছেন যে যেমন শ্রীলঙ্কায় ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কায় সরকার বদল হয়েছে, শ্রীলঙ্কায় সরকারকে ফেলে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু কোনো রকমভাবে অবস্থার পরিবর্তন হয়নি এবং শ্রীলঙ্কার পরে বাংলাদেশে এখন নির্বাচন চেয়ে কিন্তু হাহাকার চলছে। বাংলাদেশে ইউনিট সরকার, অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার কিন্তু নির্বাচন করছেই না, কারণ জানে যে এই মুহূর্তে যদি নির্বাচন করা হয় তাহলে তাকে যখন ক্ষমতায় চাইছে না, তিনি যদি ভোটে দাঁড়ান তাহলে সেই ক্ষমতার যে স্বাদ পেয়েছেন, যে চেয়ারের স্বাদ পেয়েছেন, সেই চেয়ার তাকে ছাড়তে হবে নির্বাচন হলে, সুতরাং সেই কারণে সে নির্বাচন করাতে চাইছে না। অন্যদিকে নেপালে ওলি সরকারের পতনের পরে সেই জায়গায় কাকে বসানো হবে ইতিমধ্যে স্থির করে ফেলা হয়েছে, কিন্তু সেখানেও তিনি এসে কি আমূল আর্থিক পরিবর্তন আনবেন? যে সংসদ ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে, যে নামি দামি হোটেল পুড়িয়ে দেওয়া হয়েছে, যে সুপ্রিম কোর্টে ধ্বংস করা হয়েছে, যে প্রধানমন্ত্রীর বাড়িগুলো ধ্বংস করা হয়েছে, সেই যে ধ্বংস, যে কয়েকশো কোটি টাকার ধ্বংস, সেটা বলাই চলে। সেই ধ্বংসগুলোকে ফিরিয়ে আনতে পারবে? সেই ধ্বংসগুলোকে রিকভার করতে পারবে? করতে পারলে তো বেশ কয়েক বছর সময় চলে যাবে। তাহলে আর্থিক দিক থেকে নেপাল পিছিয়ে পড়লো এটা সহজেই বলা যায়। আর্থিক দিক থেকে সচ্ছল হলো কিভাবে সেই নেপাল সরকার? সেটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্নচিহ্ন রয়েছে। এবং এবার কিন্তু সেই পরিবর্তন চেয়ে বিভিন্ন দেশ, ফ্রান্সেও একরকমভাবে বিক্ষোভ আন্দোলন চলছে। যদিও ফ্রান্সের সঙ্গে ভারত খুব একটা চিন্তিত নয়, যতটা চিন্তিত নেপালকে নিয়ে, যতটা চিন্তিত প্রতিবেশী রাজ্যকে নিয়ে, প্রতিবেশী দেশকে নিয়ে। কেন? আমাদের সীমান্ত এলাকায় রয়েছে নেপাল, সীমান্ত এলাকায় রয়েছে চীন, সীমান্ত এলাকায় রয়েছে বাংলাদেশ, সীমান্ত এলাকায় রয়েছে পাকিস্তান, সীমান্ত এলাকায় রয়েছেন শ্রীলঙ্কা। এই সীমান্ত এলাকায় যে প্রতিবেশী দেশগুলো যেভাবে আস্তে আস্তে পরিকাঠামোভাবে পিছিয়ে পড়ছে, যেভাবে ভেঙে পড়ছে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়, যথেষ্ট চিন্তার বিষয় ভারতের কাছে। এবং ভারত সেইভাবে কিন্তু সেই নির্দেশিকা অনুযায়ী, যেমন পাকিস্তানকে জিরো টলারেন্স, পাকিস্তানের একজনকেও অনুপ্রবেশ করতে একেবারে কড়াভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে যারা অনুপ্রবেশ করেছে বেআইনিভাবে তাদেরকে ফেরানোর প্রক্রিয়া চলছে। তেমন নেপালে এই সদ্য অশান্তির ফলে কিন্তু অনুপ্রবেশ একেবারেই যে বন্ধ করে দেওয়া হয়েছে তেমনটা নয়, অনুপ্রবেশ কিন্তু চালানো হয়েছে। সেই অনুপ্রবেশ নেপাল থেকে ভারতে অনুপ্রবেশ চলছে বিশেষ কারণবশত। অর্থাৎ কেউ ধরুন ভারতে চিকিৎসা করতে আসছে, যেখানে নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে নেপালে একটা সেখানকার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, সুতরাং সেখানকার মানুষ বাধ্য হয়ে এই দেশে, এই রাজ্যে চিকিৎসা করার জন্য এগিয়ে আসছে।
তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, এবং যে এসেন্সিয়াল নিডস যেমন ধরুন পেট্রোল, ডিজেল বা জ্বালানি, সেই সমস্ত কারণগুলো যেখানে নেপালে যেগুলোর অভাব দেখা দিয়েছে, প্রতিবেশী দেশকে সাহায্য করার জন্য সেনাদের কথা মেনে, সেনাদের অনুরোধ মেনে এদেশের সরকার, ভারতের সরকার কিন্তু তাদের যে তেল বোঝাই করে গাড়ি কিন্তু আবারও নেপালে পাঠানো হচ্ছে। সুতরাং এইভাবে একটা যে পরিকাঠামো নেপালে যে ভেঙে পড়েছে, সেটা ভারত কতটা সাহায্য করবে বা কতটা করতে পারবে, বা প্রতিবেশী রাজ্য হিসেবে, প্রতিবেশী দেশ হিসেবে যে নেপাল, বারবার ভুটানের দিকে যাদের নজর রয়েছে, সেই নেপাল কিন্তু যে চীনের যে নজর রয়েছে নেপালের দিকে, সেই চীন কতটা হেল্প করতে পারবে, কতটা সাহায্য করতে পারবে সেই নেপালকে, সেটাও দেখতে হবে। আগে কিন্তু সাহায্যের জন্য বারবার বলা হয়েছিল চীনের পক্ষ থেকে, চীন সরকারের পক্ষ থেকে নেপালের সরকারকে, মাও সরকার চলছিল, বাম সরকার চলছিল, পুরোপুরি একেবারে সেখানে মার্কসিস্ট করে দেওয়া হয়েছিল, সেখানে একটা মাও সরকার করে দেওয়া হয়েছিল, সেখানে একেবারে চীনের নিয়ন্ত্রণে সেই সরকার চলছিল অনেকটা। কিন্তু চীন যেভাবে পরিকাঠামোর দিক থেকে, টেকনোলজির দিক থেকে, নানান দিক থেকে যেভাবে উন্নত, সেইটা কেন তারা নেপালের দিক থেকে করলো না? নেপাল তো, চীন তো যখন যে টিকটক বন্ধ করে দেওয়া হলো, চীনে মাফ করবেন, ফেসবুক বন্ধ করে দিয়েছে নেপাল তাদের নিজেদের দেশের জন্য, চীন ইউটিউবও বন্ধ করে দিয়েছে, চীন এক্স হ্যান্ডেলও বন্ধ করে দিয়েছে। সুতরাং চীনের যুবকরা তাহলে আন্দোলন করছে না, চীনের যুবকরা তাহলে বিক্ষোভ প্রদর্শন করছে না, তাদেরকে করতে দেওয়া হচ্ছে না বা করছে না একটাই কারণে, চীন কিন্তু নিজে সেই অ্যাপের আবিষ্কার করেছেন, সামাজিক মাধ্যমের আবিষ্কার করেছেন, সেই সামাজিক মাধ্যমের ফলে, চীনের নিজস্ব সামাজিক মাধ্যমের ফলে কিন্তু সেটা চীন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে সেই চীন কিন্তু সেটাকে একেবারে ব্যবহার করার জন্য ফুল অ্যাক্সেস দেওয়া হচ্ছে চীনের নাগরিকদের। কিন্তু চীন কখনোই চায়নি সেই অ্যাপ ব্যবহার করুক নেপাল, চীন কখনোই চায়নি তাদের মতো উন্নয়নমান দেশ হোক নেপালকে একটা অন্য চোখে দেখেছে চীন, এবং সেখান থেকে সেই ক্ষমতাটা তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে বরাবর। যদি চীন যথাযথভাবে সাহায্য করত, তাহলে পরে নেপালের এই পরিবর্তন হতো না, নেপালকে এই আর্থিক দুরবস্থার দিক দেখতে হতো না। চীন কিন্তু একটা অন্যতম কারণ হিসেবে বলা যায়। অন্যদিকে ভারত কিন্তু এখনো পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, যারা অসুস্থ হয়ে পড়ছে, চিকিৎসা করতে আসছে, এই দেশে চিকিৎসা করতে আসছে, তাদেরকে কিন্তু একটা রাস্তা দেখানো হচ্ছে, তাদেরকে কিন্তু সেইভাবে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যারা নির্দিষ্ট কারণ দেখাতে পারছে না, যারা নির্দিষ্ট কারণ ছাড়াই এই দেশে পা রাখার জন্য চেষ্টা করছে নেপাল থেকে, তাদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে সীমা সুরক্ষা বল। সেই সীমা সুরক্ষা বল কিন্তু কড়া পাহারায় রয়েছে, এবং তার পাশাপাশি রাজ্য পুলিশ তো রয়েছে। সুতরাং যাদেরকে এই রাজ্যে অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে, তাদেরকে একেবারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, সেই সময়সীমা বেঁধে তারা এই রাজ্যে তাদের প্রয়োজনীয়, এই দেশে প্রয়োজনীয় কাজ মিটিয়ে আবার যেন নেপালে ফিরে যায়, এমন শর্তেই কিন্তু তাদেরকে এই রাজ্যে নেওয়া হচ্ছে এবং এই দেশে নেওয়া হচ্ছে। তার জন্য কিন্তু ত্রিস্তরীয়ভাবে একেবারে নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, যে প্রবেশ করছেন তার নথিপত্র তারা লিপিবদ্ধ করছেন, তারপরে তাদেরকে এই দেশে প্রবেশ করানো হচ্ছে এবং নির্দিষ্ট সময় আবার ফিরে যাওয়ার জন্য তাকে অ্যালার্টও করা হবে। সুতরাং ভারত পাশে দাঁড়িয়েছে, চীন কিন্তু কতটা সেইভাবে পাশে দাঁড়াবে। এবং অলির এই মুহূর্তে প্রাণ সংশয় রয়েছে, অলি পদত্যাগ করেছেন, অলি সেনাবাহিনীর ঘেরাটোপে রয়েছেন, অলিকে কিন্তু দেখলেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছেন। এবং সবচেয়ে বড় বিষয়, নেপালে যে অশান্ত পরিবেশ এখনো পর্যন্ত জারি রয়েছে, যেখানে জেল ভেঙে কয়েদিরা হু করে বেরিয়ে আসছে, হাজার হাজার কয়েদি বেরিয়ে আসছে। শুধু তারা বেরিয়ে আসছে নয়, আপনাদের মাথায় রাখতে হবে নেপালের অস্ত্রাগার থেকে অস্ত্র লুট হচ্ছে, সাধারণ মানুষের হাতে অস্ত্র উঠে গেছে, সাধারণ মানুষ অস্ত্র তুলে নিয়েছে সরকারি অস্ত্র ভাণ্ডার থেকে, যে প্রতিরক্ষা দপ্তরের অস্ত্র ভাণ্ডার থেকে সেই অস্ত্রগুলো নিয়ে তারা কিন্তু সেই নেপালের মাটিতে দাপাদাপি করছে, নেপালে
শুধু শুধু কি সাধারণ মানুষের হাতে অস্ত্র গেছে? সেই কুখ্যাত আতঙ্কবাদীরা, কুখ্যাত দুষ্কৃতীরা, তারা যে দীর্ঘদিন ধরে জেলবন্দী ছিলেন, তারা জেল থেকে বেরিয়ে কি পুজো পাঠ করবেন, গৌতম বুদ্ধের দীক্ষা নেবেন? তা তো নয়, তারা কিন্তু সেই আবার দুষ্কৃতিমূলক কাজ করবে। সুতরাং ভারতের কাছে খুবই চিন্তার বিষয়, ভারতের কাছে খুবই চিন্তার বিষয়। বিভিন্ন দিক থেকে চিকেন নেক্স ঘিরে আছে নেপাল সীমান্ত। একদিকে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের একটা বড় সীমান্ত এলাকা রয়েছে নেপালে, এবং ভারতের আরেকটা রাজ্য রয়েছে, যেমন আমরা রয়েছি পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের বেশ কিছুটা এলাকা, সীমান্ত এলাকা নেপালের রয়েছে, উত্তরবঙ্গের, এবং কিছুটা রয়েছে উড়িষ্যার। এইভাবে কিন্তু একটা চারিদিক থেকে বিভিন্ন রাজ্যে ঘিরে রয়েছে নেপালে, এবং নেপালের কুখ্যাতরা যদি এই রাজ্যে বা যদি এই দেশে প্রবেশ করে অস্ত্র সমেত, তাহলে কি অবস্থা হতে পারে আপনারা কল্পনাই করতে পারেন। সেই জায়গা থেকে আমরা বলবো যে ভারত সরকারকে আরো কড়া পদক্ষেপ নিতে হবে, আরো কড়াভাবে থাকতে হবে। সাহায্য অবশ্যই করা হবে, কিন্তু তার পাশাপাশি দেশের সুরক্ষাও কিন্তু একেবারে খতিয়ে দেখার প্রয়োজন আছে। দেশের সুরক্ষাও কিন্তু একেবারে সেটাকে একবারও ভুললে চলবে না। আমাদের মুখ্যমন্ত্রী তো জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যে তিনি নাকি সারা রাত পাহারা দিচ্ছেন, একবেলা খেয়ে থাকছেন, সারা রাত পাহারা দিচ্ছেন সেই সীমান্তে যাতে কোনো রকম ভাবে বেআইনি অনুপ্রবেশ না ঘটে। কোনো একটা বাংলাদেশে যদি দুরবস্থা তৈরি হয়, বাংলাদেশে যদি হিংসাত্মকমূলক ঘটনা ঘটে, সেখানে 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে মানবিকতার খাতিরে কেউ যদি তার রাজ্যে আসে তিনি তাদেরকে আশ্রয় দেবেন। এক্ষেত্রে নেপালের ক্ষেত্রে কেন তিনি বললেন না? নেপালের ক্ষেত্রে কেন তিনি কেন্দ্রের দিকে ভরসা করে রয়েছেন যে কেন্দ্র যদি সীমান্তে অনুপ্রবেশ করে তার আপত্তি নেই, কেন্দ্রে সীমান্তে যে বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ সিদ্ধান্ত। আসলে পরে সীমান্ত বিষয়টা যে কেন্দ্র সরকারের অধীনে রয়েছে তিনি মাঝে মধ্যেই ভুলে যান। তিনি মাঝে মধ্যেই মনে করেন তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী না, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী। তিনি একটা দেশের প্রধানমন্ত্রী নিজেকে মনে করেন, তার জন্য নিজের পুলিশ প্রশাসনকে মনে করেন যে দেশের একটা সেনা, এবং তার ভারতকে মনে করেন আর একটা তার অন্য একটা দেশ। পশ্চিমবঙ্গ একটা দেশ, ভারত আর একটা দেশ। সেই জন্য পুলিশকে সেনার বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়। সেনা নাকি সেই আমাদের পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী বকলমে বলা বা তথাকথিত প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে নাকি দেখে পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রধানমন্ত্রীকে, সেই মুখ্যমন্ত্রীকে নাকি দেখে নাকি 200 সেনা পালিয়ে যাচ্ছে। আর সেই 200 সেনা পালানো নিয়ে কিন্তু একেবারে বিষ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। সেই বিষয়টি নিয়ে একটু পরে আসবো আপনাদের সামনে। কিন্তু এখনো যে বিষয়, নেপালের যে অশান্ত পরিস্থিতি বা পরিবেশের পিছনে যে কারণ রয়েছে, সেই কারণ আপনাদের কাছে বারবার বিশ্লেষণ করেছি, স্পষ্ট করেছি যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমগুলির মধ্যে কোন কোনগুলো পড়ছে আমরা বর্তমানে সেইগুলো ব্যবহার করছি। যেমন ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ভাইবার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, এছাড়াও আরও না জানো 26টি সামাজিক মাধ্যম যেগুলো নেপাল সরকার বন্ধ করে রেখেছিল। আর নেপাল সরকার বন্ধ করে রাখার ফলে তারা হয়তো ভেবেছিল যে এইভাবে ক্ষোভ বিক্ষোভ দমন করা যাবে। যেমন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা মাঝে মধ্যে মনে করেন যে আমরা যদি ইন্টারনেট, সেই এলাকায় যেখানে অশান্তি হচ্ছে, ইন্টারনেট যদি বন্ধ করে রাখি তাহলে সেখানে অশান্তিটা আর হবে না। সুতরাং কিছুটা মিল রয়েছে নেপালের সঙ্গে এই রাজ্যের। সেখানকার যেমন যুবারা যেমন সামাজিক মাধ্যম ব্যবহার না করতে পেরে বা সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তারা দেশের বিরুদ্ধেই আন্দোলন করে তুলেছিল, দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তৎক্ষণাৎ পদত্যাগ করে ফেলে। সুতরাং এই রাজ্যেও বারবার আন্দোলন হচ্ছে, বারবার ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, কিন্তু কোনোভাবেই সেই ক্ষোভ বিক্ষোভ আন্দোলনকে তোয়াক্কাই করছে না রাজ্য, বরং পুলিশ দিয়ে দমন পীড়ন করা হচ্ছে, পুলিশ দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে সবটা নিপীড়ন দমন সবকিছুটাই করা হচ্ছে। সুতরাং পুলিশ
প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসীন আর কতদিন থাকবে, এমনটাই প্রশ্ন তুলছে সকলে। এবং এই দুয়ারে সরকার করার পরে আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে নানান চারিদিকে ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে। এই ক্ষোভ বিক্ষোভ কেন তৈরি হচ্ছে? একটা সরকার যদি বছরে 365 দিন পায়, নাকি 365 দিনই তারা কাজকর্ম করছেন? যদি 365 দিন তারা সাধারণ মানুষের পাশে থাকছে, কাজকর্ম করছে, সাধারণ মানুষের অভাব অভিযোগ দূর করছে, সাধারণ মানুষের কান্না তাদের কান্না, সাধারণ মানুষের দুঃখ তাদের দুঃখ বলে মেনে নিচ্ছে, তাহলে সেই সরকারের বিরুদ্ধে এত কেন ক্ষোভ বিক্ষোভ তৈরি হচ্ছে? এত কেন বিক্ষোভ তৈরি হবে? তা সেই সরকার যদি কাজ করে থাকে, তাহলে তো তাদের এখনো পর্যন্ত যদি 99% কাজ হয়ে গিয়ে থাকে, মাননীয় ঘোষণা করেছিলেন প্রায় 10 বছর আগে যে 99 সিপিএম যে কাজ করেন 5 বছরে ক্ষমতায় এসে তারা 99% কাজ করে দিয়েছে। যদি 99% কাজ হয়ে গিয়ে থাকে, 1% কাজ যদি বাকি থেকে থাকে, তাহলে সেই 1% কাজের জন্য মাননীয় এত ক্ষোভ বিক্ষোভ হবে কেন? এত আন্দোলন হবে কেন? যেমনটা নেপালের যুবারা যারা জেনজি যারা আন্দোলন করে সরকারের যে অলি সরকারের যে নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের যেটা নেপোকিড অর্থাৎ যারা নেপালের যারা ধনী ব্যক্তি, যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে, যারা সরকারের সঙ্গে যুক্ত রয়েছে, সেই সরকারের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের ছেলেমেয়েরা কিভাবে লাক্সারি জীবনযাপন করছে, কিভাবে আভিজাত্য তারা মেনটেন করছে, অর্থাৎ যাদের বিড়ি ফোকার মতো একটা পজিশন ছিল না, তারা কিভাবে একটা দামি কিন্তু একটা দামি মদের একটা আসর বসাচ্ছে, দামি পোশাক আশাক পরছে, দামি গয়নাগাটি পরছে, দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছে, নিজের স্বজন পোষণরাই যা কিছু কাজকর্ম পাচ্ছে, টেন্ডার পাচ্ছে কাজকর্মের, রাস্তাঘাট উন্নত হচ্ছে না, পাহাড়ি এলাকা, সেখানে তো মানুষের ক্ষোভ বাড়বেই। তেমন এই রাজ্যের কিন্তু যা কিছু হচ্ছে নেতা মন্ত্রীদের স্বজন পোষণদের, শিক্ষা ব্যবস্থায় কিন্তু আপনারা সেটা নজরে রেখেছেন, যে লিস্ট দুর্নীতিগ্রস্ত, যে চর্যবৃত্তি করে চাকরি পেয়েছিল, সেই চর্যবৃত্তি করে চাকরি পাওয়ার লিস্টে, চুরি করা চাকরি লিস্টে যাদেরকে দেখা গেছে, তাদের কতিপয় অন্য দলের দেখা গেলেও অধিকাংশ কিন্তু দেখা গেছে শাসক দল ঘনিষ্ঠের, এবং বেশ কয়েকজনের নাম তো এখনো পর্যন্ত সামনে আসেনি। সুতরাং এইভাবে যে দমন পীড়ন করে যেমন এই রাজ্যে একটা ক্ষোভ বিক্ষোভ দমানোর চেষ্টা হচ্ছে, আজকের ছাত্র যুবরা তারা কিন্তু সেই বার্তা দিয়েছে, আজকের চাকরিহারারা সেই বার্তা দিয়েছে যে এইভাবে বেশি দিন টিকে থাকা যাবে না, নেপালের মতো এই রাজ্যেও অবস্থা হবে। আবার কোনো বিরোধীরা মনে করছে যে এই দেশেও নেপালের মতো অবস্থা হবে। কেন হবে না সেটা, এই নেপালের মতো এই দেশের অবস্থা কেন হবে না সেটা আপনাদেরকে পরবর্তীকালে বিশ্লেষণে আমরা জানাবো। যেটা এই রাজ্যের সঙ্গে নেপালের একটা তুলনা করার একটা স্বাভাবিক কারণ হচ্ছে, নেপাল দেশ একটা ছোট দেশ, এই রাজ্যের থেকে বেশ কিছু বেশি জনসংখ্যা রয়েছে। এই রাজ্যে যেমন চাকরি হারারা রয়েছে, বেকার প্রচুর রয়েছে, নেপালেও প্রচুর বেকার মানুষ যারা ভারত বা বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে। ভারতে তারা অনেকে বিয়ে করে এই রাজ্যেই তারা সংসার পেতেছে, নেপালে আর তারা ফিরতে চাইছে না। নেপালের যুবকরা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে তাদের স্বজন পোষণ দুর্নীতি সরকারের বিরুদ্ধে। তেমন এই রাজ্যেও ইস্যুটা কিন্তু একই, দুর্নীতি স্বজন পোষণ নিয়েই কিন্তু বারে বারে বিক্ষোভ আন্দোলন হচ্ছে, এবং কারা করছে? এই বেকার যুবকরাই কিন্তু এই আন্দোলন করছে। কিন্তু এটা বলা চলে, নেপালের যে জেনজি যারা এই বুকের পাঠা নিয়ে তারা আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে, তারা কিন্তু যেভাবে আন্দোলন গড়ে একেবারে শেষ দেখতে চেয়েছে সরকারের পতন দেখে ছেড়েছে তারা, তেমন ভাবে কিন্তু এই রাজ্যের যুবকরা কিন্তু সেইভাবে নিজেদেরকে তৈরি করতে পারেনি। এই রাজ্যে কিন্তু জেনজি কম পড়েছে, যুব শক্তি কম পড়ছে। কেন যুব শক্তি কম পড়ার পিছনে অনেক কারণ রয়েছে। শিক্ষিত বেকার যুবকদের অংশটা খুবই কম, আর
অশিক্ষিত বা কম শিক্ষিত বেকার যুবকদের সংখ্যাটা বেশি, আর অল্প শিক্ষিত বেকার যুবকদের মাথায় ঘোল ঢালছে এই রাজ্য সরকার বা এই শাসক দল ঘনিষ্ঠ কিছু লোকজন। তারা মনে করছে এরা যত কম শিক্ষিত হবে তত আমাদের বিরুদ্ধে, তত আমাদের চাকরির রিকোয়ারমেন্টটা কম হবে, চাকরির দাবিটা কম হবে। যত কম অল্প শিক্ষিত হবে চাকরির দাবিটাও তত কম হবে। সুতরাং তাদেরকে অল্প শিক্ষিত হলেই তাদের বাবা তুই অল্প শিক্ষিত, তুই মাধ্যমিকও দিসনি, আর মাধ্যমিক পাস, এখন তোর চাকরি হবে না, তুই এখন বরং কাজ কর, আমাদের পার্টির ক্যাডার হয়ে যা, প্রচার কর আমাদের পার্টির হয়ে। সোশ্যাল মিডিয়ায় এখন ফ্যাম বেরিয়েছে, ফ্যাম, তৃণমূল কংগ্রেস থেকে ফ্যাম বের করেছে, এই ফ্যামে আবার নিয়োগ চলছে বেকার যুবকদের। আপনারা একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে, আপনাদের ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে ক্যামাক স্ট্রিটের নির্দেশে। সেইভাবে ফ্যামেদের মানে বলা হচ্ছে যে একটা যদি আপনারা বিরোধীদের একটা পোস্ট দেখতে পান, সেটাকে নেগেটিভ করে কি করে আপনারা সেই দলের বিরুদ্ধে আপনারা একটা পোস্ট করবেন, সেইটা একটা ট্রেনিং দিয়ে দেওয়া হচ্ছে বড়ভাবে। এবং সেই ট্রেনিং নিয়ে কিন্তু বেকার যুবকরা সামান্য কিছু পয়সার বিনিময়ে কিন্তু সেই কাজ করতে ব্যস্ত রয়েছেন। শুধু তাই কি, এই যে প্রশান্ত কিশোর তিনি চলে যাওয়ার পরে এখন যে আইপ্যাকের যিনি দায়িত্বে রয়েছেন প্রতীক জৈন, তিনি প্রতীক জৈন কিন্তু এখন যুবকদেরই কাজে লাগাচ্ছেন, বাংলার যুবকদেরই বেশি কাজে লাগাচ্ছেন। সেই বাংলার যুবকরা কিন্তু সেই তৃণমূলের ছত্রছায়া থেকে অনেকে তৃণমূলের ট্যাগ গলায় দিয়ে তারা মাঠে ময়দানে নেমেছেন, নেমে তারা টাকা পয়সা কামাচ্ছেন। পার্টির ছত্রছায়া থেকে পার্টির সঙ্গে থেকে কাজ কর ভাই, এতে তোর মঙ্গল। তুই চাকরি চাইবি না, তুই শিক্ষিত হবি না, ঘন ঘন স্কুল বন্ধ করে দিয়ে দুয়ারে সরকার করে দেব, ঘন ঘন স্কুল বন্ধ করে দিয়ে দুয়ারে সরকার শুধু না রাজনৈতিক সভা করব, এইরকমই একটা টেন্ডেন্সির মধ্যে দিয়ে আছে। শিক্ষার হাল যে কতটা নামিয়ে দেওয়া হচ্ছে সেটা আর কয়েক বছর এই সরকার থাকলে সেটা স্পষ্ট হবে। একদিকে যেমন এই সরকারের একটা ক্ষোভ বিক্ষোভ, অন্যদিকে তেমন একটা নেপালের ক্ষোভ বিক্ষোভের ফলেই এই নেপাল সরকারের পতন হয়েছে। সত্যি সত্যি এই রাজ্যের সরকারের সেই শিক্ষা নেওয়াটা উচিত, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ থেকে শিক্ষা নেওয়া উচিত। সেই ক্ষোভ বিক্ষোভ থেকে শিক্ষা নিয়ে তারা কড়া হাতে সেটাকে দমন করা উচিত, কড়া হাতে দমন করে সেই বিষয়টাকে মোকাবিলা করতে হবে। সুতরাং এই যে একটা বিষয় চলে আসছে, একটা যে আন্দোলন গড়ে উঠছে এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে, এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে অধিকাংশ রয়েছেন যুবরা। সেই যুবরা কিন্তু এবার খেপে যেতে শুরু করেছেন। তারা বলছেন যে এবার কিন্তু পশ্চিমবাংলাও কবে নেপালে পরিণত হবে শুধু সেই দিনটা দেখার অপেক্ষায়। সুতরাং এই কথা বলে কিন্তু একটা চরম একটা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, একটা হুঁশিয়ারি দিয়ে কিন্তু একটা বড় একটা বার্তা দেওয়া হচ্ছে সেই সরকারকে। এই সরকারকে একটা বড় বার্তা দেওয়া হচ্ছে, বার্তার মাধ্যমে কিন্তু একটা এই সরকার অবশ্যই শিক্ষণীয় নেওয়ার দরকার আছে অবশ্যই। কেন কি এই সরকার যে নেপালের ইস্যুগুলো সামনে রয়েছে সেই ইস্যুগুলোই কিন্তু এখানেও একেবারে লিপিবদ্ধ রয়েছে। সেখানেও এই ক্ষেত্রেও ইস্যুগুলো কিন্তু একই রকম রয়েছে। দেখুন, সেখানেও পুলিশ দিয়ে দমন পীড়ন করা হয়েছে, নেপালের পুলিশ দিয়ে দমন পীড়ন করা হয়েছে, নেপালের পুলিশ দিয়ে ঠেকানোর চেষ্টা হয়েছে। সেখানের পুলিশও এখন মনে হচ্ছে হাঁপিয়ে গেছে, সেই কারণে সরকারকে পদত্যাগ করার জন্য বলছেন। আর এখানে পুলিশ কিন্তু চাটুকারিতা করে একটা মানে রাজ্য পুলিশের একটা বড় অংশের পুলিশ কর্তারা কিন্তু একটা এই সরকারের কাছে মাথা নত করে দিয়েছে। এই সরকারের থেকে একটা বড় উপঢৌকন পেয়ে তাদেরকে যত রকমের প্রোটেকশন দিচ্ছে। সাধারণ মানুষের দমন পীড়ন, সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ দমন পীড়ন করার জন্য একটা ভিকটিম পরিবারকে অ্যাটাক করার চেষ্টা করার অভিযোগ উঠছে। সুতরাং এইভাবে কতদিন চলবে আমার সেটা তো আমি আন্দাজ করে বলতে পারবো না, কিন্তু যতদিন চালানো যায় চালানোর চেষ্টা হচ্ছে, যতদিন চালানো যায় সেইভাবে চালিয়ে চেষ্টা করে একটা নতুন একটা হয়তো ইতিহাস গড়ার চেষ্টা চলছে। বামেরা যে 34 বছর শাসন করেছে
সেই রেকর্ডটা কি কোথাও একটা অতিক্রম করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন রইল আপনাদের কাছে। এবং